স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে সতীনাথ ভাদুড়ী রচিত ঢোড়াই চরিত মানুষ। ঢোড়াই চরিত মানুষ 7টি কাণ্ডে বিভক্ত। ইতিমধ্যে 3টি কাণ্ড পাঠ সম্পূর্ণ হয়ে গেছে, আদিকাণ্ড, বাল্যকাণ্ড এবং পঞ্চায়েত কাণ্ড। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো রামিয়া কাণ্ড। রামিয়া কাণ্ডটি অনেকটা বড় হওয়ায় আমি পাঠের সুবিধার্থে কয়েকটি পর্বে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। আজ থেকে কয়েকটি পর্ব চলবে ঢোড়াই চরিত মানুষ উপন্যাস থেকে রামিয়া কাণ্ড। তাতমানিদের ধান কাটনির রাজ্যে যাত্রা। কার্তিক অঘ্রাণ মাসে তাতমা পুরুষদের রোজগার কিছু অনিশ্চিত হয়ে আসে। ঘরামের কাজ কমে যায়, অথচ কুয়ো পরিষ্কার করার কাজ তখনও আরম্ভ হয় না। বোধহয় সেই জন্যেই তাতমা মেয়েরা অঘ্রাণে যায় ধান কাটতে, তারা ফিরে আসে পৌষের শেষাশেষি পুবেই যায় বেশি, মায়সী, জাউমুর, রুদবা থানাতে। ওদিকে রোজগার বেশি, বাঙাল মুলুকের কাছে কি না, সেই জন্য। কিন্তু রোজগার বেশি হলে কি হয়? পানি বড্ডা লরম আর বড্ডা বুখার, অর্থাৎ জল বড় খারাপ আর ম্যালেরিয়া, তার উপর ওদিকে মিয়া বেশি, অর্থাৎ মুসলমান বেশি। সবসময় জাতপাত বাঁচিয়ে চলাও শক্ত ওই পাট আর পানির দেশে। তাই অধিকাংশ বছরই তাতমা মেয়েরা যায় পশ্চিমের কমলদাহা, বড়হরি, ধোকরধারা এইসব থানায়। এইসব জাগার জল ভালো, আধাসের সাত্তু হজম করতে আধা ঘন্টা। বড় খিদে পায় এই যা মুশকিল। কিন্তু গেরস্তরা ভালো লোক, যে মজুরনি কম খায় তাকে কাজে নিতে চায় না, বলে যত পুরনের বিমারি সিমারি লোক, অর্থাৎ পূর্বের রুগ্ন লোক, এরা হজম করতেই পারে না, তার কাজ করবে কি? তবে মজুরের চাহিদা পশ্চিমে কম, তাই গঙ্গাজি, গোসিজি, কোশিজি পার হয়ে মুঙ্গের আর ভাগলপুর জেলার হাজারে হাজারে মুজুরনি এদিকে আসে ধান কাটনির সময়। তাদের মতো পরিশ্রম করতে তাতমানিরা পারে না। এই ধান কাটার সময় মাহাতোর পরিবারের মেয়েরা আর দুখিয়ার মা ছাড়া তাতমাটুলিতে আর কোনো তাতমা মেয়েই থাকে না। সেই জন্য অঘ্রাণ পৌষ মাসে বাড়ির সব কাজই তাতমা পুরুষরা নিজ হাতে করে। এই সময় পাড়ায় নেশা ভাঙের মাত্রা বেড়ে যায়। ধান কাটনির দল 1.5 মাস পরে ফিরে এলে প্রতিবারই পুরুষদের এই সময়ের কৃতকর্মের ফিরিস্তি মাহাতোগিন্নি পাড়ার মেয়েদের শুনিয়ে দেন। ঝোটাহারা তখন নতুন আনা ধানের মালিক, ধরাকে সরাজ্ঞান করে। প্রতি সংসারে ঝগড়া বিবাদ বেশ জমে ওঠে। বাড়ির কর্তাই নিচু হয়ে এই 2 মাস ঝোটাহাদের খোসামত করে। তাই তাতমাটুলির মেয়েরা বলে, কখনো নৌকার উপর গাড়ি, কখনো গাড়ির উপর নৌকা। 10 মাস পুরুষ রাজা তো 2 মাস মেয়েরাও রাজা। তাতমাদের বছরখানিক থেকে দিন বড় খারাপ যাচ্ছে। কাজ পাওয়া শক্ত হয়ে দাঁড়িয়েছে। 4 আনা তো মজুরি, তাই দিতেই আবার বাবু ভাইয়াদের তম্বি কত। চাল শুনতেই 4 পয়সা সের, কিন্তু সস্তা জিনিসের দাম তো দিতে হবে। ওই 4টে পয়সাই আসে কোথা থেকে? সে খবর কি বাবু ভাইয়ারা রাখে? খেতে গেলে পরনের কাপড় নেই, পরনের কাপড় কিনতে গেলে উপোস করে থাকতে হয়। পাক্কিতে কাজ করার সময় ঢোড়াইরা প্রত্যহ দেখে যে পাট বোঝাই করা গরুর গাড়ির সার ফিরে চলেছে। জিরানিয়া বাজারের গোলদাররা আর কিনতে চায় না। তাতমাটুলির সাঝের পর বাবু ভাইয়া আর বাজারের লোকদের আনাগোনা বেড়ে যায়। ধাঙররা নিজেদের মধ্যে বলা বলি করে যে এবার দেখছি গোসাই থানে বেলফুলের মালা বিক্রি হবে। ঝোটাহাদের ঝুঁটিতে তেল পড়ছে দেখিস না। পশ্চিমের ভসরলোয়ার প্রাইমারি স্কুলের গুরুজি থাকে গ্রামের বাবুদের বাড়ি। সেখানেই বাবুদের ছেলে পড়ায়, খায় দায়, মোসাহিবি করে, ফাই ফরমাস খাটে, মোকদ্দমার তদবির করে চিঠি লিখে দিয়ে। সে এসেছিল জিরানিয়ার চেয়ারম্যান সাহেবের কাছে
ভরসরের বাবুকে সঙ্গে নিয়ে, তার বদলির হুকুম রদ করাতে। বাবু চেয়ারম্যান সাহেবের পুরনো মক্কেল। চেয়ারম্যান সাহেব জিরানিয়ায় ছিলেন না, বাবুলাল চাপরাশি তাদের নিয়ে যায় কেরানি বাবুর বাড়ি। ঘিয়ের ভাঁড় আর কলার কাঁদি উঠোনে রেখে সে কেরানি সাহেবকে ডাকে। 1 মিনিটের মধ্যে গুরুজির কাজ হয়ে যায়। এর জন্য আবার রায়বাহাদুরের সঙ্গে দেখা করতে এসেছিল এই দেহাতি দুটো? বাবুলাল মনে মনে হেসেই বাঁচে না। ভস্ররের বাবু সাহেব বাবুলালের হাতেও 1 টাকা দেন। বাবুলাল বলে, মোটে 1 টাকা? ধান ঘরে আসুক, বিক্রি করে তারপর টাকা দেব। এখন টাকা কোথায় গেরস্তর কাছে? বাবুলাল এসব শুনতে অভ্যস্ত। কাজ হবার পর আবার কেউ টাকা দেয়? আচ্ছা, ধান কাটনির লোক তোমরা নাও কোথা থেকে? এবার আবার লোকের অভাব? কবে থেকে লোকেরা ঘোরাঘুরি করছে? আমার টোলার লোক নাও না। গুরুজি চেয়ারম্যান সাহেবের চাপরাশিকে চটাতে রাজি নন। ভবিষ্যতে আবার এ শয়তানটার দরকার হতে পারে। তা দিও জন 40 তাতমাটুলির বর্ধিষ্ণু লোক বাবুলাল। উর্দি পাগড়ি পরবার অধিকার সে পেয়েছে ভগবানের কৃপায়। সে নিজের জাতের জন্য এটুকুও করবে না? আজকে অভাব অনটনের দিনে এ একরকম রামজের ছাপ্পড় ভেঙে দান বলতে হবে। কার্তিক মাস শেষ হতে চলল, এখন পর্যন্ত তাতমাটুলিতে ধান কাটনির জন্য কোনো জায়গা থেকে ডাক আসেনি। এবার গেরস্তরা ক্ষেতের ধান খেতেই রাখবে নাকি? এই হতাশার মধ্যে ভস্বরের খবরে পাড়ায় সাড়া পড়ে যায়। ধন্যি ধন্যি করে সকলে বাবুলালের। ঠেকারে দুখিয়ার মার মাটিতে পা পড়ে না। তার দেমাক আরও বেড়ে যায় যখন সে দেখে যে গ্রামের মেয়েদের সঙ্গে এবার মাহাতোর স্ত্রী আর খোঁড়া মেয়েও ধান কাটনিতে যাচ্ছে। যাওয়ার সময় মাহাতো গিন্নির মাথার উপরের উদুখোলটিতে দুখিয়ার মা কচু পাতায় মুড়ে খানিকটা তামাক দিয়ে বলে, ভালোয় ভালোয় সবকটাকে ফিরিয়ে এনো গুদরের মা। মরমে মরে যায় মাহাতো গিন্নি, তবুও জবাব দেয়, হাঁ, সেই জন্যই তো যাচ্ছি এদের সঙ্গে। দূর থেকে রতিয়া ছড়িদার চেঁচায়, এসো না সকলে, এখনো মেয়েদের এত কি গল্প তা বুঝি না। যাওয়ার পথে সকলে গোসাই থানে প্রণাম করে যায়। ধান কাটনির সময় এক্কেবারে মেলা বসে গিয়েছে ভরসরের চাঁপের ধারে। এখানে চাঁপের ধারে বলতে বোঝানো হয়েছে দহ। শিরিপুর, ভরসর, সোনাদ্বীপ, কেমই এই 4 গাঁ জুড়ে একচকে নিচু জমিতে ধানের ক্ষেত। ধান হয়েছেও তেমনি। শীষের ভারে শুয়ে পড়েছে গাছগুলো। কোথাও আলো দেখা যায় না। উঁচু জায়গাগুলিতে কাটা ধানের সোনালি পাহাড়, তারই আশেপাশে মানুষ ঢুকতে পারে এই রকম ছোট ছোট খড়ের টোপর খাড়া করা হয়েছে সারির পর সারি। রাতে যা হিম পড়ে, পোয়ালের পাহাড়ের ঘুর জ্বালালেও কিছুতেই আর কান গরম হতে চায় না। ঘুর অর্থাৎ আগুন পোয়াবার স্থান। কানই এদেশের লোকের ঠান্ডা লাগে সবচেয়ে বেশি। সেই জন্য শীতকালে শরীরের অন্যান্য অঙ্গ ঢাকা থাকুক না থাকুক, কানটি ঢাকা চাই। ভরসরের বাবুদের ধান কাটতে এবার এসেছে 2 দল লোক। একদল মুঙ্গের জেলার তারাপুর থেকে, আরেক দল তাতমাটুলি থেকে। সব মিলিয়ে প্রায় 70 জন লোক, পুরুষ মাত্র জন 10। ভরসরে আসবার সঙ্গে সঙ্গে গান গাইতে গাইতে দোকান গলায় ঝুলিয়ে পানওয়ালা পৌঁছয়। টিকিয়া তামাকু গান। ধান কাটনির অস্থায়ী গাঁগুলোয় এরা ঘুরে বেড়ায় বিড়ি, খৈনি, তামাক, পান, সুপরি, সাবান আরও কত জিনিস বেচতে। এছাড়া অন্য পেশাও আছে এদের এই ধান কাটনির মেয়েদের মধ্যে। পানওয়ালারা গান গেয়ে লোক জমিয়ে তারপর সওদা বেচে। কিন্তু তাতমারা এই তো সবে এসেছে, ধান কাটা আরম্ভ করবে, তবে না তাই দিয়ে জিনিস কিনবে। अब की समैया धीरजा धरेनी गे बेटी,
नहीं उपजल छई पटुआ धान, कि रंग के करबो बिहा दाम, अब কি समैया ধীর যা, ধরেনি গে বেটি। এবারটা ধৈর্য ধরে থাক মেয়ে, পাট ধান জন্মায়নি, কেমন করে বিয়ের খরচ করব। তাতমা মেয়েরা সকলে পানওয়ালাকে ঘিরে বসে। এমন গান যে গাইতে পারে তার সঙ্গে কি আলাপ জমাতে দেরি লাগে। কিছুক্ষণের মধ্যে এই ধানের রাজ্যের সব খবর পানওয়ালা তাদের জানিয়ে দেয়। ভস্বরের বাসিন্দে ধান কাটনির লোকেরা নাকি সব চলে গিয়েছে এবার শিরিপুরে কাজ করতে। দু একটা ডালার বেগুন কেবল ভস্বরে আছে। ডালার বেগুন অর্থাৎ হিন্দি প্রতিশব্দ ভাগড়ে কা बैगन। কখনো এদিক থেকে গড়িয়ে ওদিকে যায় সেগুলো, কখনো ওদিক থেকে গড়িয়ে এদিকে আসে। এবার ধান রোপার সময় শিরিপুরের বাবুরা প্রত্যেক মজুরানীকে জলপানের সঙ্গে হয় লঙ্কা না হয় পেঁয়াজ দিত। তাই নিয়ে ভস্বর, কেমই আর সন্দ্বীপের বড় গেরস্থরা মিটিং করে। কত বোঝায় শিরিপুরের বাবুকে পেঁয়াজ লঙ্কা বন্ধ করবার জন্য। পরের পুরুষের লোকেরা তোমায় দোষ দেবে, গেরস্থরা মরে যাবে এতে। যা চলে আসছে তার বিরুদ্ধে যেও না, ওদের তো চেনো না, পেঁয়াজ লঙ্কা দেবার রেওয়াজ হয়ে যাবে। একবার যে গাছে বক বসে সে গাছকে খরচের খাতায় লিখে রেখে দাও। অর্থাৎ जिस गाछ पर बगला बैठे, जिस दरबार में मैथिल पैठे, অর্থাৎ যে গাছে বক বসেছে আর যে দরবারে মৈথিল ঢুকেছে তা গেল বলে। কিন্তু শিরিপুরের বাবুও হিম্মতওয়ালা লোক। মরদের কথা আর হাতির দাঁত, টর্চ থেকে মশ হবার জো নেই সেখানে, অর্থাৎ বিন্দুমাত্র নড়চড় হওয়ার জো নেই। সেই শিরিপুরের বাবুরা লঙ্কা পেঁয়াজের উদারতার কথা মনে রেখে কাছাকাছির যত মেয়ে ছেলে গিয়েছে সেখানে কাজ করতে। আরও কত খবর বিরজু পানওয়ালা শোনায়। গুদরের মা বলে, তাই বলি, এই জন্যই ভস্বরের বাবু বাবুলাল চাপরাশির কথা রেখেছে, শুনলে তো। আর তাই নিয়ে দুখিয়ার মার ঠেকারে মাটিতে পা পড়ে না। সব তাতমানিরই নীরব সমর্থন আছে এই কথায়। বিরজু পানওয়ালা লোক চেনে, মাহাতো গিন্নিকে দিয়েই তার কাজ হবে। ধান্যক্ষেত্রে রামিয়ার দর্শন লাভ। অদ্ভুত এই ধান কাটুনির রাজ্য। নতুন পেয়ালা আর পচা পাঁকের গন্ধে ভরা দহের ধার রোজ রাতে কুয়াশায় ঢেকে যায়। আগুনের ঘুরের ক্ষীণ আলোয় কারো মুখ চেনার উপায় নেই, অথচ কাটা ধানের পাহাড়ের উপর তাদের ছায়া নড়ে। সোনার পাহাড়গুলো প্রকাণ্ড প্রকাণ্ড কালো হাতির মতো দেখতে লাগে। ধান খেগো হাঁসগুলোর ডাক হঠাৎ ছোট ছেলের কান্না বলে ভুল হয়। খড়ের গাদার মধ্যে সর্বাঙ্গ ঢুকিয়ে রাতে ঘুমোতে হয়। জলের মধ্য দিয়ে পানডুব্বি ভূত রাত দুপুরে ছপ ছপ করে চলে বেড়ায়। পানডুব্বি ভূত বলতে এখানে বোঝানো হয়েছে জলে ডুবে মরলে এ দেশে পানডুব্বি ভূত হয়। এই ভূতেরা সারা রাত জলের মধ্যে ছপ ছপ শব্দ করে হাঁটে, সেই শব্দে ঘুম ভেঙে যায়। দহের উপর রক্স ভূত আলো জ্বালিয়ে হাতছানি দেয়। এখানে রক্স ভূত বলতে বোঝানো হয়েছে আলেয়া। এই এখানে তো পরের মুহূর্তে হুই সাঁওতাল টুলির ধারে চলে গিয়েছে। ঘুরের ধারে গল্প জমে ওঠে। সব তাতমার অভিজ্ঞতা একই রকম। রাতে যখন সে মাঠে গিয়েছিল তখন তাকে একটা মেয়ে ইশারা করে সঙ্গে যেতে বলে। দেখেই বোঝা গিয়েছে যে মেয়েটা শাঁকরেল, অর্থাৎ এক শ্রেণীর পেতনির নাম। এরা পুরুষ দেখলে ডাকে। তার ডাকে সাড়া না দেওয়ায় সে ওই পুবের শিমুল গাছটায় উঠে গেল। সকলের গা ছমছম করে। একই বিচিত্র পরিবেশের আবেদন, তার উপর মাহাতো নায়েবদের নাগালের বাইরের জায়গা এটা। ধান কাটনির দল তাই এখানে এসে হাঁপ ছেড়ে বাঁচে। অন্যবার দলের গিন্নিপনা করত রতিয়া ছড়িদারের স্ত্রী।
এবার মাহাতো গিন্নি এসে পড়ায় পদমর্যাদার দাবিতে তিনিই ধান কাটনির গায়ে সর্বেসর্বা হয়ে যান। বাইরের লোকের সঙ্গে দলের তরফ থেকে কথাবার্তা চালায় রতিয়া ছড়িদার। এই 1 মাসের শিবিরের রীতি নীতি আচার ব্যবহার সবই তাতমাটুলি থেকে ভিন্ন। সামাজিক বাধা নিষেধ এখানে শিথিল। জাতপাতের বিচার কম। যে বেশি ধান কাটতে পারে সবাই তাকে হিংসা করে। যে মেয়ের যৌবন আছে তার রোজগারের অভাব নেই। যে পুরুষের বয়স আছে মেয়েদের কাছে তার কদর আছে। এখানে তার 7 খুন মাপ। কোনো সংস্কারের বালাই থাকলে কি এত লোক থাকতে গুদরের মার আলাপ হয় মুঙ্গের তারাপুর দলের রামিয়ার মার সঙ্গে? বেশ সুশ্রী চেহারা রামিয়ার, ভালো নাম রামপিয়ারি। তাদের লোকের কাছ থেকে তাতমাটুলির দল প্রথম কানাঘুষো খবর শুনে রামিয়ার মার সম্বন্ধে। সে ছিল ঝাঁঝির বাড়ির দাই, অর্থাৎ ঝি। দাই কথাটার উপর অস্বাভাবিক জোর দিয়ে মুখে হাসির ইঙ্গিত এনে তারা বলে, না হলে তাতমানিরা আবার ঝিগিরি করে নাকি? তার স্বামী ছিল পক্ষাঘাতে পঙ্গু, কয়েক বছর আগে মরেছে। গত বছর ঝাঁঝিও মারা গিয়েছে। ধান কাটনির পরিবেশে এমন রসালো খবরও মোড়লগিন্নির মনে উল্লাস জাগায় না। তার উপর রামিয়া মাইটাও এত ভালো মানুষ। সবসময় কুণ্ঠিত থাকে, একটু দোষী দোষী ভাব, অথচ কোনো কথা লুকানোর চেষ্টা নেই। মাহাতোগিন্নির মায়া হয় তার উপর। অন্য জায়গায় সমাজের লোক সে, তার চালচলনে নারী নক্ষত্র দিয়ে তাতমাটুলির লোকের দরকার কি? তারাপুরের দল থাকে এখান থেকে রশিখানেক দূরে। রামিয়া মায়ের উখলিটা থাকে এখানে তাতমার দলের মধ্যে। রোজ রাতে উখলিতে ধান ভানতে রামিয়া মাই আর মাহাতোগিন্নিতে কত সুখ দুঃখের কথা হয়। দুজনেরই আইবুড়ো মেয়ে নিয়ে হয়েছে যত সমস্যা। আমার রামিয়ার পা খোঁড়া না হলে কি হয়? তার বিয়ে নিয়েও মুশকিলে পড়েছি। তুমি তো বহিন, তোমার কপালকে দোষ দিয়েও স্বস্তি পাচ্ছ। আমার তো সে উপায়ও নেই। আমার কপাল তো আমি নিজেই পুড়িয়েছি। বলেই রামিয়া মাই বুঝতে পারে যে ফুলঝরিয়ার খোঁড়া পায়ের কথাটা তোলা উচিত হয়নি। দুজনেই একটু অপ্রস্তুত হয়ে যায়। আবার গল্প জমিয়ে উঠতে কিছুক্ষণ সময় লাগে। ওই পোড়ার মুখো পানওয়ালাটা এসে রামিয়ার কথা পেরেছিল। ভস্বরের বাবু বোধ হয় পাঠিয়েছিল তাকে। দিয়েছি তার থোঁতা মুখ ভোঁতা করে। তারই জবাবে দাঁত বের করে বলে কি না, সব কেচ্ছাই জানি তোমার। মেয়ের বেলায় এত সতীপনা কেন, হারামজাদা? ধোঁদলের বিচির মতো তার দাঁতগুলো ইচ্ছে করে এক থাবড়াই ভেঙে দিই। মাহাতোগিন্নির কাছে বিরজু পানওয়ালার স্বভাব অজ্ঞাত নয়। ওই দালালটার কাছ থেকে সে প্রায় 2 টাকার জিনিস মাংনা পেয়েছে। অন্য অন্য বছর এই রোজগারটা করত ছড়িদারের বউ। ওই তো রবিয়ার বউ আর হরিয়ার বউ চলেছে দহের দিকে এত রাতে। রামিয়ার মাটা আবার বুঝতে পারল নাকি? বোঝে নিশ্চয়ই সব। খড়ের গাদা থেকে রামিয়ার ফুলঝরিয়ার হাসির স্বর ভেসে আসে 2 মায়ের কানে। এক্কেবারে হেসে ফেটে পড়েছেন 2 সখীতে। যাক, ফুলঝরিয়াও তাহলে হাসতে জানে। শুনে ফেলেনি তো ওরা আমাদের কথা? না, এতক্ষণ উখলি সামাটের শব্দে নিজেরাই নিজেদের কথা প্রায় শুনতে পাচ্ছিলাম না, আর ওরা শুনবে? ফুলঝরিয়ারও বেশ লাগে রামিয়াকে। কি পরিষ্কার ঝরিষ্কার থাকে রামিয়াটা। কাপড় চোপড় দুখিয়ার মার চাইতেও সাফ সুতরা, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেক সপ্তাহে ওরা বিরজু পানওয়ালার কাছ থেকে 8 কাঠা ধানের কাপড় কাচা সাবান কেনে। ফুলঝরিয়া এর দেখা দেখি সাবান কেনার কথা তুললে তার মা তাড়া দিয়ে ওঠে। রামিয়ার কাছ থেকে এই সব কিরিস্তানি শেখা হচ্ছে? তুই কি নাচওয়ালি নাকি যে হপ্তায় হপ্তায় পরিষ্কার করতে হবে? কত ধান রোজ ক্ষেত থেকে খুঁটে তুলিস, সেইটা আগে হিসাব করিস, তারপর সাবান কেনার কথা ভাবিস। একটানা বসে ধান কাটবার তো মুরদ নেই।
কাটবার সময় সিপাহীর নজর এড়িয়ে, অর্থাৎ জমির মালিকের চাকর। 2-4টে করে ধানের গোছা তোর জন্যে আমরা ছেড়ে দিই, তাই কুড়িয়ে তো চলে তোর পেট। আবার কাপড়ে সাবান দেবার শখ, কেউ ফিরেও তাকাবে না তোর দিকে, যতই কাপড়ে সাবান দিস না কেন। ফুলঝরিয়া সকলের কথাতেই তার অঙ্গহীনতার প্রতি ইঙ্গিতের আভাস পায়। তার মা শুদ্ধ তাকে ছেড়ে কথা বলে না, তার চোখের পাতা ভিজে ওঠে। কিন্তু এই জলকাদা হিম কুয়াশার দেশে কারো চোখের পাতা ভিজল কিনা তা দেখবার সময় নেই তাতমাদের। তবু বেশ লাগে তার রামিয়াকে, চোখে মুখে কথা রামিয়াটার। কথা বলবার সময় হেসে ফেটে পড়ে, গান ছড়া সরস গল্প তার জিবের ডগায়। দুনিয়ার কারো তোয়াক্কা রাখে না, একটু ভয়জোর নেই তার মনে। সব ভালো, তবু ফুলঝরিয়ার মনে হয় রামিয়ার একটু যেন গায়ে পড়া ভাব। ধান কাটিনির গায়ে এ জিনিস চলে, কিন্তু নিজের গায়ে এ জিনিস চলবার নয়। হয়তো বা পশ্চিমের গায়ের শিক্ষা দীক্ষাই এই রকম। কত দূরে তারাপুরে তার বাড়ি। মুঙ্গের জেলায় এত দূরের কোনো লোকের সঙ্গে এর আগে ফুলঝরিয়ার কথা বলার সুযোগ হয়নি। ওদের দেশের ভাষার টান আবার এমন যে শুনলেই হাসি আসে। কি রসিয়ে যে সে অন্যের নকল করতে পারে। মালিকের সিপাহী রামনেওয়ারা সিং লম্বা জুলফি চুলকোতে চুলকোতে কেমন করে চোখ ইশারা করে তারই নকল করছিল রামিয়া এখন। এক্কেবারে হাসতে হাসতে নাখোদম হয়ে যেতে হয়। নাখোদম অর্থাৎ প্রাণ বেরিয়ে যায়। সেই হাসির স্বরই গিয়ে পৌঁছেছে মায়েদের কানে। ওরে ও রামিয়া, আজ কি আর বাড়ি যেতে হবে না? বাড়ি বটে বলে রামিয়া বিদ্রূপ করে। আজ চাচি ও এখানে থাকুন না। না 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 ফুলঝরিয়া, তা কি হয়? রামিয়ার মা কারো উপর ভরসা পায় না। কাল রাতে আবার এসো। যাবার সময় মোড়লগিন্নি বলে দেন। খড়ের গাদার মধ্যে গা ঢুকিয়ে শুয়ে ফুলঝরিয়া আকাশ পাতাল ভাবে, বড় একা একা লাগে তার। এত লোকের মধ্যেও ঢোড়াইটা কি যে মাটি কাটার কাজ পেয়েছে, ধান কাটনিতে এলে বাবু সাহেবের ইজ্জতে চোট লাগত, নিজের গোঁতেই গেলেন। যাক, ভালোই হয়েছে না এসে। যা একগুঁয়ে, হয়তো শাঁকরেল ডাকলেও তার সঙ্গে সঙ্গে শিমুল গাছের দিকে চলে যেত। এ কিসের শব্দ? কুকুর টুকুর আঁচড়াচ্ছে নাকি গড়ের গাদা? চমকে উঠছে ফুলঝরিয়া। না হরিয়ার বউ, পা টিপে টিপে এসে খড়ের গাদার মধ্যে ঢুকেছে, তাই বলো। আমাদের পাঠ চলছে রামিয়া কাণ্ড। এই রামিয়া কাণ্ডের পরবর্তী অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করতে হবে। আর আমাদের চ্যানেল ফলো করতে হলে কি করতে হবে? চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।